নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দীপ্ত রায়। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, পাইলস অর্থাৎ অর্শ। শুনতে থাকুন। পাইলস অথবা অর্শ বাঙালিদের খুব পরিচিত একটা রোগ। পায়খানায় রক্ত পড়লেই বাঙালিরা মনে করেন পাইলস হয়েছে, অর্শ হয়েছে। ডাক্তারবাবু, শরীর কষে গেছিল তাই রক্ত পড়েছে, আমার মনে হয় অর্শ হয়েছে। বা বহুদিন ধরেই সমস্যা চলছে, ডাক্তারবাবু সেই অর্শের সমস্যা নিয়ে এলাম। কি ব্যথা হচ্ছে, রক্ত পড়ছে, তাও বছর 2-3 হয়ে গেল। সবসময় কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে রক্ত পড়া মানেই পাইলস। অর্থাৎ যেমন মুখ দিয়ে যদি রক্ত বেরোতো, তাহলে কি আপনি দিনের পর দিন, মাসের পর মাস চুপচাপ বসে থাকতেন আর শরীর ঠান্ডা রাখার জন্য কোনো শরবত খেতেন? নিশ্চয়ই না, ডাক্তারের কাছে যেতেন তো। তেমনি মলদ্বার দিয়ে রক্ত বেরোনো স্বাভাবিক নয়, তাই জন্যে যে কোনো রক্তপাত মলদ্বার দিয়ে হলেই সেটা রোগ নির্ধারণ করার জন্যে ডাক্তারের কাছে যাওয়াটা খুব প্রয়োজনীয়। এবার আমরা প্রসঙ্গে আসি, পাইলস বলতে অথবা অর্শ বলতে কি বোঝানো হয়। অর্শ মানে আমাদের মলদ্বারের নিচের দিকে কিছু কিছু জায়গায় শিরাগুলো মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, ঝুলে বেরিয়ে আসতে চায় এবং পরবর্তীকালে ফেটে রক্ত বেরোতে শুরু করে। এটাই হচ্ছে এক কথায় অর্শ। অর্শের নানা প্রকার ভেদ আছে। প্রথমেই আসি, কেন অর্শ হয় বা পাইলস কেন হয়। প্রথম কারণটাই বলবো যে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য। কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক ডায়রিয়া বা বারবার পাতলা পায়খানার জন্য অর্শ হতে পারে। অনেক দিন ধরে যদি খুব কষ্ট করে পায়খানা করতে হয়, চাপ দিতে হয়, এটা অনেকের অভ্যেস অবশ্য, যে বাথরুমে গিয়ে অনেকক্ষণ বসে থাকা। যদি চাপ নাও দেন, খালি যদি বসেও থাকেন, তাহলেও কিন্তু মলদ্বারের ওপর যথেষ্ট প্রেশার তৈরি হয়। সেই প্রেশারের জন্যে ওখানকার শিরাগুলো ফুলে উঠতে চায়, রক্ত ফিরে আসতে চায় না, তাই শিরাগুলো স্ফীত হয়ে নিচে নেমে আসতে চায়। তাই যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে, অযথা সময় নষ্ট না করে নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিন। তাই বেশি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা বললাম, অনেকক্ষণ টয়লেটে বসে থাকা। সবসময় মনে রাখবেন, একমাত্র তখনই টয়লেটে যাওয়া উচিত যখন আপনার মলত্যাগের বেগ এসছে। এটা ছাড়া টয়লেটে সময় একদম অতিবাহিত করবেন না। টয়লেট পৃথিবীর সেরা জায়গা নয়, তাই জন্য সেখানে ফোন বা খবরের কাগজ নিয়ে ঢুকবেন না। দেখবেন তাতেই অনেক কমে যাচ্ছে সময়। তৃতীয় কারণটা বলি, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যেস। এখনকার দিনে চটজলদি খাওয়া দাওয়া, বেশিরভাগ পরিবারেই তাই হয়ে গেছে। ভাত, মাছের ঝোল, একটা কোনো ভাজা, এইটুকুই, হয়তো ডাল। কিন্তু শাক সবজির পরিমাণ যত কমে যাবে, তাতে ফাইবারের পরিমাণ আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কমে যাবে। ফাইবারের গুরুত্ব অপরিসীম। এই ফাইবার যদি ঠিক পরিমাণে না খাওয়া হয়, তাহলে কিন্তু মল তৈরিও ভালো হবে না, মল বেরোবেও না সহজে। তাই ফাইবার খেতে হবে। শাক সবজি, বেশি আঁশযুক্ত যে ফল, সেই ফলগুলো, প্রতি সিজনের মরশুমি ফল, মরশুমি সবজি, এটাই সবচেয়ে ভালো খাবার। তাই যেমন মাছ মাংস বা ভাত রুটি চলবে, তার সঙ্গে সঙ্গে মরশুমি সবজি কিন্তু প্রাধান্য দিতে হবে। এবার রুটির মধ্যেও যত রিফাইন্ড আপনি আটা, ময়দা দিকে যাবেন, তত ফাইবারের পরিমাণ কমতে থাকবে। যেমন আটাকে রিফাইন করে ময়দা করা হচ্ছে, সেখানে ফাইবার কমে যাচ্ছে। তাই যত আনরিফাইন্ড বা মাল্টিগ্রেইনের দিকে যাবেন, তাতে কিন্তু ফাইবারের পরিমাণ বাড়বে। তাই সেই মাল্টিগ্রেইন আটার কথা যদি ভাবতে হয়, তাহলে আপনারা ভাবতেই পারেন সেটা কিন্তু সাধারণ আটার থেকে অনেক বেশি পুষ্টি এবং ফাইবার নিয়ে আসবে।
ফাইবার ছাড়াও যেটা বড় কথা সেটা হচ্ছে জল। জল ঠিক মতো না খেলে কিন্তু শরীর শুকনো থাকবে। তাই শরীর যদি শুকনো থাকে, মল কিন্তু শুকনোই হবে। কি কতখানি জল খাবেন এটাও একটা বড় প্রশ্ন। যদি হার্টের বা কিডনির কোনো অসুখ না থাকে বা কোনো ডাক্তার কোনো একটা বিশেষ ফুসফুসের রোগের জন্যে কোনো ধরনের প্রয়োজনে, শরীরের প্রয়োজনে জল খাওয়ার কোনো নির্দিষ্ট সীমা না বেঁধে দেন, তাহলে খুব পরিষ্কার কথায় বলতে গেলে 20 কেজি ওজনের জন্যে 1 লিটার জল খাওয়া উচিত। ধরতে পারেন যে 60 কেজি যদি কারোর বডি ওয়েট হয়, তাহলে 3 লিটার তার জল প্রতিদিনে খাওয়া প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে একটু কম হলেও চলবে, কিন্তু খুব গরমের দিনে কিন্তু জলের পরিমাণ বাড়াতে হবে। এই কথাটা অবশ্য আমি আগেও বলেছি। হ্যাঁ, আরেকটা জিনিস বলি এরপরে, কিছু কিছু ওষুধপত্র আছে যেটা থেকে কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হতে পারে। আবার কিছু কিছু রোগ আছে, যেমন ধরুন থাইরয়েডের সমস্যা। এখন খুবই শোনা যায়, প্রায় ঘরে ঘরে সমস্যা, আমি থাইরয়েডের ওষুধ খাই, আমার থাইরয়েডের সমস্যা আছে। যদি থাইরয়েড হরমোনে ঘাটতি হয়, তাহলে কিন্তু সহজে অন্ত্র কাজ করতে চায় না, তাই সেখানে মল ভালো করে মুভমেন্ট হয় না, অর্থাৎ পটি হতে চাইবে না। তেমনি ইলেকট্রোলাইটস প্রসঙ্গে বলি, আমাদের শরীরে যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এইসব খনিজ জিনিসের প্রয়োজন। এই খনিজ জিনিসগুলোর অনেক অনেক কিন্তু আমাদের শরীরে তার প্রভাব আছে। তার মধ্যে একটা বড় প্রভাব কিন্তু ভালো করে মুভমেন্ট অফ বাওয়েল মুভমেন্টে সাহায্য করে। এরপরে আসি বয়সের জন্য। বয়সজনিত কারণে অনেক সময় দেখা যায় যে কোলন ভালো করে মুভ করতে চায় না, মানে যেটাকে অনেকে আইবিএস বলে থাকেন। বেশি বয়সে সারাদিন পটি নিয়ে চিন্তা করছেন, ভালো করে পটি হয় না, সবাই মিলে দোষ দিচ্ছেন, মনে করছেন না যে মানুষটা বয়স হয়েছে, হয়তো তার জন্যে কোলনের মাসলগুলো দুর্বল হয়ে পড়েছে, তাই জন্য হয়তো ভালো করে তার মুভমেন্টই হচ্ছে না। এবং বয়সের জন্য অনেকে এই বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে অনেকক্ষণ সময় ধরে চেষ্টা করছেন, তাদের কিন্তু অর্শের প্রবণতা বাড়ে। তাই বয়সের একটা বড় কারণ অর্শ তৈরি হওয়ার। একটা কারণ বলি, সেটা প্রেগন্যান্সি। মাতৃত্বের সময় কি হয়, ইউট্রাসটা অনেক বড় হয়ে যায়, তার মধ্যে ভ্রূণের মধ্যে তার সেই শিশু সে তৈরি হচ্ছে। এই বড় ইউট্রাস তলপেটের উপর চাপ দেয়। এই তলপেটের উপর চাপ করার জন্যে কি হয়, ওখানকার যে শিরাগুলো সেগুলো দিয়ে ভালো করে ফেরত আসতে পারে না রক্ত, তাই ওখানে শিরাগুলো ফুলে ওঠে, বড় হয়ে যায়। তাই পাইলস কিন্তু প্রেগন্যান্সির সময়ও বেশি বাড়াবাড়ি হতে পারে। এবার বলি জেনেটিক্স। অনেক গবেষণার পরে দেখা গেছে, হ্যাঁ, জিনগত কারণেও কিন্তু ইন্টেস্টিন বা বাওয়েলের মুভমেন্ট প্রভাবিত হতে পারে। তাই জেনেটিক্স একটা বড় কারণ অর্শ তৈরি হওয়ার ক্ষেত্রে। তাই কি বললাম একবার ভাবি। আমরা বললাম খাওয়া দাওয়ার কথা, মানে ফাইবারের কথা, আমরা বললাম বংশগতি বা জেনেটিক্সের কথা, আমরা কিছু কিছু রোগের কথা বললাম, আমরা প্রেগনেন্সির কথা বললাম, আমরা বয়সের কথা বললাম, আমরা জলের পরিমাণের কথা বললাম। এবং তারপরে যদি একটা কথা না বলি, খুব অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে হাঁটা চলা এবং ব্যায়াম। প্রতিদিনের শরীরের কিছু প্রয়োজনীয় মুভমেন্ট বা হাঁটা চলার প্রয়োজন, যেগুলো থেকে পেট পরিষ্কার হতে চায়। তাই খানিকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। প্রতিদিন নিয়ম করে কিছুটা ব্যায়াম, কিছুটা হাঁটা, এইটুকু খুব প্রয়োজন। তাই জন্য বয়স্ক মানুষরা যারা বিছানায় শুয়ে থাকেন, তাদের সহজে বাওয়েল মুভমেন্ট হতে চায় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের সমস্যা থেকে পাইলস তৈরি হয় অথবা অর্শ তৈরি হয়। কিছু রোগের কথা বলেছি এবং কিছু ওষুধের কথাও বলেছি। অর্শ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন একটা রোগ
যেটা খুব সহজেই রোগ নির্ণয় করা যায় এবং প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এটার সুরাহাও খুব সহজে সম্ভব।